আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। মানব সভ্যতার ইতিহাস ঘাঁটলে তো শিল্পায়ন বা প্রযুক্তির অনেক চমকপ্রদ গল্প পাওয়া যায়, তাই না? আর এই দীর্ঘ পথ চলায় একটা নির্দিষ্ট ধাতু কিন্তু আমাদের নিত্যসঙ্গী ছিল, সীসা, বা যাকে আমরা লেড বলি। বছরের পর বছর ধরে পেট্রোল, রং, পাইপ কিংবা ব্যাটারিতে এর অবাধ ব্যবহার হয়েছে। কিন্তু এই খুব সাধারণ একটা শিল্প উপাদানের পেছনে যে একটা ভয়াবহ গোপন ইতিহাস লুকিয়ে থাকতে পারে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে আমাদের চারপাশের পরিবেশের খুব সাধারণ একটা উপাদান মানুষের মস্তিষ্ক আর আচরণের উপর একেবারে গভীর একটা প্রভাব ফেলেছে। একটু ভাবুন তো, দৈনন্দিন সীসার দূষণ আর বিশ্বব্যাপী সহিংসতার মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক আছে? আপাতদৃষ্টিতে সীসাকে তো নেহাতি একটা পরিবেশ দূষক মনে হতে পারে, ঠিক না? মানে রাস্তার পেট্রোলের ধোঁয়া বা পুরনো দেয়ালের খসে পড়া রঙের সাথে মানুষের অপরাধ প্রবণতার কি সম্পর্ক থাকতে পারে? কিন্তু আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করতে শুরু করেছে যে এই প্রশ্নটা মোটেও ভিত্তিহীন নয়। এর উত্তর খুঁজতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। দেখতে হবে এই সীসা আসলে মানুষের শরীরে প্রবেশ করে ঠিক কী কাজটা করে। আমাদের প্রথম অংশ, বিকাশমান মস্তিষ্কের ভেতরে সীসার আণুবীক্ষণিক প্রভাব। চলুন বৈশ্বিক এই রহস্য থেকে চোখ সরিয়ে আমরা এখন একদম মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক স্তরে যাই। আমরা একটা শিশুর বিকাশমান মস্তিষ্কের ভেতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করব এখন, কারণ সীসার আসল ধ্বংসলীলাটা শুরু হয় ঠিক এই জায়গাতেই। প্রথমেই বুঝতে হবে নিউরোটক্সিন ব্যাপারটা আসলে কি। নিউরোটক্সিন হল এমন যে কোনো পদার্থ যা আমাদের স্নায়ুতন্ত্রের গঠন বা এর কাজ করার প্রক্রিয়াকে সরাসরি বদলে দেয়। আর সীসা হল অত্যন্ত শক্তিশালী একটা নিউরোটক্সিন। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের জন্য এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেন জানেন? কারণ একটা শিশুর মস্তিষ্ক তো তখনও বিকশিত হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন স্নায়ুবিক সংযোগ তৈরি হচ্ছে সেখানে। ঠিক এই নাজুক সময়ে সীসার উপস্থিতি একটা শিশুর বুদ্ধিবৃত্তিক সক্ষমতা একদম কমিয়ে দেয় আর আচরণের মারাত্মক সব পরিবর্তন ঘটায়। আমাদের মস্তিষ্কের সামনের দিকের একটা অংশ আছে যাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। একটু কল্পনা করুন, যে কোনো মহাকাশযানে যেমন একটা মিশন কন্ট্রোল রুম থাকে না, যেটা পুরো যানের দিক নির্দেশনা আর সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি প্রিফ্রন্টাল কর্টেক্স হলো আমাদের মস্তিষ্কের মিশন কন্ট্রোল। এটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করে আর আমাদের আচরণকে সংযত রাখে। কিন্তু যখন সীসা এই মিশন কন্ট্রোলে প্রবেশ করে, তখন সবকিছু রীতিমতো ওলটপালট হতে শুরু করে। সীসা আমাদের মস্তিষ্কের ওই মিশন কন্ট্রোলে ঠিক কী ক্ষতি করে সেটা একটা গাড়ির ব্রেকের সাথে তুলনা করলেই খুব সহজে বোঝা যায়। এখানে সাইড এতে দেখুন, একটা সুস্থ বিকাশমান মস্তিষ্ক হলো ঠিক এমন একটা গাড়ির মতো যার ব্রেক খুব শক্তিশালী। যখনই রাগ বা ক্ষোভের মতো কোনো তীব্র আবেগ আসে, মস্তিষ্ক তখন শক্ত করে ব্রেক কষে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সাইড বিতে খেয়াল করুন, সীসায় আক্রান্ত মস্তিষ্কের ক্ষেত্রে মনে হয় যেন গাড়ির এই ব্রেকগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। সীসা মস্তিষ্কের ভেতরে এমন একটা ত্রুটি বা গ্লিচ তৈরি করে যা মানুষের আত্মনিয়ন্ত্রণের স্বাভাবিক ক্ষমতাটাই কেড়ে নেয়, যার ফলে মনোযোগের ঘাটতি দেখা দেয় আর হুটহাট ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আমাদের দ্বিতীয় অংশ, সীসা অপরাধ হাইপোথিসিস বা লিড ক্রাইম হাইপোথিসিস। আণুবীক্ষণিক ত্রুটি থেকে বৃহৎ সামাজিক পরিবর্তন। এতক্ষণ তো আমরা দেখলাম মস্তিষ্কের ভেতরের ওই মাইক্রোস্কোপিক ত্রুটিগুলো, কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি একটা নির্দিষ্ট প্রজন্মের লাখ লাখ শিশু ঠিক একই সাথে এই ত্রুটি বা নষ্ট হয়ে যাওয়া ব্রেক নিয়ে বড় হতে থাকে, তাহলে পুরো সমাজের চিত্রটা আসলে কেমন দাঁড়াবে? ঠিক এই জায়গাতে বিজ্ঞানীদের সেই বহুল আলোচিত লিড ক্রাইম হাইপোথিসিস বা সীসা অপরাধ তত্ত্বটা সামনে আসে। এই হাইপোথিসিস বলছে, যেসব সমাজে শিশুরা ব্যাপকভাবে সীসার সংস্পর্শে এসেছে, ঠিক কয়েক দশক পরে সেই সমাজেই সহিংস অপরাধের হার একেবারে অভাবনীয়ভাবে বেড়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে, মস্তিষ্কের ভেতরের খুব ছোট্ট একটা গ্লিচ পরবর্তীতে বিশাল এক সামাজিক অস্থিরতার রূপ নিয়েছে। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যিই তাই। পুরো টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথমে সীসাযুক্ত পেট্রোলের ব্যাপক ব্যবহারের যুগ শুরু হলো। এরপর যখন ২-৩ দশক পার হলো, সেই সীসার ধোঁয়ায় শ্বাস নেওয়া শিশুরা ধীরে ধীরে তরুণ বা প্রাপ্তবয়স্ক হলো। আর ঠিক তখনই হঠাৎ করে সমাজের সহিংস অপরাধের গ্রাফটা একদম খাড়াভাবে ওপরের দিকে উঠতে শুরু করল। এরপর যখন বিভিন্ন দেশ এই বিপদের কথা বুঝতে পারল এবং সীসাযুক্ত পেট্রোল ধীরে ধীরে নিষিদ্ধ করতে শুরু করল, তা ঠিক কয়েক দশক পর আশ্চর্যজনকভাবে অপরাধের হারও আবার কমতে শুরু করল। সীসার ব্যবহার আর অপরাধের হারের এই সমান্তরাল উত্থান পতন, এটা সত্যিই চমকে দেওয়ার মতো একটা ব্যাপার। এবার আসছে আমাদের তৃতীয় অংশে, শুধু সীসা দয়, সামাজিক সহিংসতার জটিল জাল। বৈজ্ঞানিক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। এই পুরো সম্পর্কটাকে একেবারে সরল অঙ্কের মতো দেখলে কিন্তু চলবে না, কারণ সহিংসতা কখনোই শুধু একটা মাত্র কারণে ঘটে না।
দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক বৈষম্য, দুর্বল আইনশৃঙ্খলা ব্যবস্থা কিংবা রাজনৈতিক অস্থিরতা এগুলো সবই কিন্তু অপরাধের মূল চালিকা শক্তি। সীসা কোনো জাদুকরী একক কারণ নয় যাকে সব অপরাধের জন্য ঢালাওভাবে দায়ী করা যায়, বরং বিজ্ঞানীরা বলছেন সীসা হলো একটা পরিবেশগত প্রভাবক বা বলতে পারেন একটা মাল্টিপ্লায়ার। মানে হলো যে সমাজে আগে থেকেই দারিদ্রতা বা বেকারত্বের মতো সমস্যাগুলো আছে, সেখানে সীসার দূষণ মানুষের ওই আত্মনিয়ন্ত্রণের ব্রেকটা নষ্ট করে দিয়ে সেই সমস্যাগুলোকে আরও অনেক বেশি বিস্ফোরক করে তোলে। শেষ অংশ, জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য অপরাধ সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই গবেষণার সবচেয়ে বড় সাফল্যটা কোথায় জানেন? এটা অপরাধ আর সহিংসতাকে দেখার আমাদের যে প্রচলিত দৃষ্টিভঙ্গি সেটাই একেবারে বদলে দিয়েছে। আগে আমরা ভাবতাম সহিংসতা কেবলই একটা নৈতিক, অর্থনৈতিক বা সামাজিক সমস্যা, কিন্তু এখন বিজ্ঞান আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এটা আসলে একটা বিশাল পরিবেশগত এবং জনস্বাস্থ্যজনিত সমস্যাও বটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গি এখানে একদম দিনের আলোর মতো স্পষ্ট। তারা পরিষ্কার করে বলছে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, বিশেষ করে শিশুদের জন্য। মানে সামান্যতম সীসাও একটা শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। এর সোজা অর্থ হল সীসা দূষণ রোধ করা এখন আর শুধু আমাদের শারীরিক সুস্থতার বিষয় নেই, বরং এটা আমাদের ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা আর সুস্থ মানব আচরণের জন্য একটা অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আমাদের এই ইতিহাস থেকে অত্যন্ত জরুরি একটা প্রশ্ন জাগে, যদি সীসার মতো খুব সাধারণ অদৃশ্য একটা ধাতু মানুষের মস্তিষ্কের ব্রেক নষ্ট করে দিয়ে অতীতের সমাজকে এতটা সহিংস করে তুলতে পারে, তবে আজ আমাদের চারপাশে এমন আর কি পরিবেশগত উপাদান ছড়িয়ে আছে যা হয়তো নীরবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আচরণ এবং সমাজ ব্যবস্থাকে নতুন কোনো রূপ দিচ্ছে? এই গভীর চিন্তার বিষয়টা নিয়েই আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি।